গত সপ্তাহে একটি অগোছালো মেইল পাঠিয়েছিলাম, তাই আজকে সেটি গুছিয়ে লিখলাম এবং এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ পলাশ ইসলাম। আজকে আপনাকে একটা ঘটনা শোনাবো। এটি আমার জীবনের বাস্তব একটি অভিজ্ঞতা। ঘটনাটা ছিল গত বছর শীতকালের। আমি তখন গঙ্গার মোড় থেকে একটা মাহফিল শুনে বাসায় ফিরছিলাম। ঘড়িতে তখন প্রায় রাত 12টা বাজে। কুয়াশায় ভরে গেছে চারপাশ। আমি একা ছিলাম। আমার গন্তব্য ছিল আমার গ্রাম কাতলামারি। নির্জন রাস্তা, চারদিকে এমন নীরবতা যেন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়েছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম। মাথার উপর দিয়ে হালকা কুয়াশা ভেসে যাচ্ছিল। একসময় রাস্তার পাশে একটা জায়গা দেখে হঠাৎ বুকটা ধক করে উঠল। দুজন সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। একজন লম্বা, আরেকজন একটু ছোট, কিন্তু দুজনের শরীরেই সাদা কাপড় ঝুলছে একেবারে মাটির কাছাকাছি পর্যন্ত। আমি ভেবেছিলাম মাহফিলেরই কেউ হবে হয়তোবা। চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আমিও কিছু না বলে একটু সামনে এগিয়ে যেতে যেতেই হঠাৎ তাদের দিকে চোখ পড়ল। একটা বিষয় খেয়াল করলাম, দেখলাম ওদের কারোর পা দেখা যাচ্ছে না। ব্যাপারটা প্রথমে আমার চোখের ভুল ভেবে আবারও তাকালাম। কিন্তু হ্যাঁ ভাই, ওদের পায়ের নিচে মাটি ছিল, কিন্তু ওদের পা ছিল না। মাঝে মাঝে একটু ভাসছিল, যেন ওরা হাওয়ায় লেপ্টে আছে। হঠাৎ করে একজন আমার দিকে ফিরে তাকালো। তার মুখটা কি বলবো ভাইয়া, দেখে যেন মনে হচ্ছিল একটা কালো গর্ত, চোখ দুটো লাল আগুনের মতো। আর সোজা আমার দিকে তাকিয়ে যেন ফিসফিস করে কিছু বলছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি দাঁড়িয়ে গেছি, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি শুধু দোয়া পড়ছি এবং আমার মনে মনে কোরআন তেলাওয়াত করতে লাগলাম। তখন তারা দুজনেই একসঙ্গে উঠতে শুরু করলো আমার পাশ দিয়ে। না হাঁটছিল না দৌড়াচ্ছিল, একেবারে ভেসে ভেসে, হাওয়ায় ভেসে ভেসে আসছিল আমার দিকে। কিন্তু যাওয়ার সময় একজন আমার মুখের দিকে ফিরে তাকায় আর বলে ওঠে, তুই বেঁচে গেছিস আজ, কিন্তু এই পথ দিয়ে আবার যদি চলিস তখন তোর আত্মা থাকবে না, শুধু শরীর পড়ে থাকবে। সেই মুহূর্তে আমি কেমন জানি হয়ে গেলাম। আমার চোখের সামনে অন্ধকার, শরীর ঠান্ডা হয়ে গেল একদম। হাঁটু মুড়ে পড়ে গেলাম সেখানেই। এরপর যা হয়েছে তা আমি আর মনে করতে পারি না। চোখ খুললাম তখন ভোরের আলো। আমি একটা রাস্তার ধারে পড়ে আছি, আর পাশে লোকজন ভিড় করছে। কেউ বলছে এই ছেলেটা এখানে সারা রাত পড়েছিল। আর একজন বলছে এই রাস্তার পাশে একটা বড় ফকির মারা গিয়েছিল কয়েক বছর আগে, তার আত্মাই এখানে ঘরে। তারা যখন আমাকে তুললো তখন মনে হচ্ছিল আমি যেন মরে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। আজও আমি সেই রাস্তা দিয়ে আর একা যাই না। এই ঘটনাটা যখন মনে পড়ে তখন আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সবাই ভাবে ভূত বলে কিছু নেই, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ভূতের চেহারা, পা না থাকা মানুষের ছায়া, আর জিনের মতো ভাষা দুজন সাদা কাপড় পরা মূর্তি। এই ঘটনাটা শেয়ার করলাম শুধু এই জন্য যাতে আপনি বোঝেন রাতের কুয়াশার ভেতরে যেন সব কিছু মানুষ হয় না। কখনো কখনো সেগুলো অশরীরী হয়েও ফিরে আসে, খুঁজতে থাকে কারো আত্মা। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। চমৎকার একটা মেল আপনাদেরকে শোনালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব গোছালোভাবে লিখেছেন, আমাদেরকে পাঠিয়েছিলেন পলাশ ভাই। তো এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভ করছি রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে। এছাড়া আরও একটি মাধ্যমে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiosarabeলা.fm। সেখান থেকেও আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না। আমি এই মুহূর্তে আমরা পাপ্পু ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাইয়া, জি, আমার এই ঘটনাটা হচ্ছে আমার পরিচিত এক বড় ভাইয়ের মুখে শোনা। আচ্ছা। আর উনি একজন ট্রাভেলিস্ট, মানে ট্রাভেল করে বেড়ান আর কি, ট্রাভেলার। তো দেশের বিভিন্ন স্থানে ট্রাভেল করেন। তো যারা ট্রাভেলার আছে তাদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে। তো এইরকম ঘটনা একটি ঘটেছে আমার এই বড় ভাইয়ের সাথে।
ওনারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে একটা স্থানে বেড়াতে যায় এবং ওখানে হচ্ছে তাদের সাথে এই ঘটনাটা ঘটে। ওকে। তো আমি কিছুদিন আগে ওনাদের কাছে এই ঘটনাটা শুনি এবং আমি সেটা এখন শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা। তো ওনারা যেহেতু পুরো একটা ট্রাভেলস গ্রুপের মাধ্যমে ঘুরে, ওনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনাদের কাজই হচ্ছে দেশের বিভিন্ন স্থানে ট্রাভেল করা এবং ওনাদের যে ট্রাভেল এজেন্সি আছে তার মাধ্যমে ওনারা হচ্ছে পুরো দেখা যায় 20 জন 30 জন একসাথে বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রাভেল করে। তো ট্রাভেল করার জন্য ওনারা বেছে নেয় চট্টগ্রামের একটা পার্বত্য অঞ্চলকে। আচ্ছা। যেটা হচ্ছে অনেক পুরনো একটা জায়গা। ওই স্থানগুলোতে পার্বত্য চট্টগ্রামের মধ্যেও অনেক স্থানে মানুষ যখন যায়, কিছু কিছু জায়গার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে যে এখানে মানুষজন যাওয়া নিষেধ, এখানে কেউ যেতে পারবে না, মানে কোনো একটা রেস্ট্রিকশন দেওয়া থাকে যে এই স্থানটাতে আপনারা ঘুরবেন না। তো যারা ট্রাভেল করে তারা কিন্তু সবসময় এইগুলো কিন্তু মেনে চলে না যে এখানে যাওয়া যাবে ওখানে যাওয়া যাবে না, এগুলো কখনোই মানে না। তবে যেসব বিপজ্জনক স্থান আছে, যেমন ওইসব স্থানে গেলে মৃত্যুর ঝুঁকি থাকে, আচ্ছা, এইসব স্থান যার গাইডরা হচ্ছে আগে থেকেই বলে রাখে যে এইসব স্থানে যাওয়া যাবে না। তো আমার এই বড় ভাই কি করে, একটা জায়গার নাম শুনে যেখানে নাকি একটা বৃক্ষ দেবতা আছে, ওই পাহাড়ি অঞ্চলের যে লোকগুলো আচ্ছা, তারা হচ্ছে ওই গাছটাকে পুজো করে আর কি। তো ওই গাছটাকে পূজা করে, তাদের কাছে ওই গাছটা হচ্ছে বৃক্ষ দেবতা। তো তারা ওই জায়গাটার যখন কথা শোনার পর তারা ভাবে এটা তো কোনো মৃত্যুর ঝুঁকি না, আর যেহেতু দেশটা কুসংস্কারে ভরে গেছে, মানুষের মুখে মুখে অনেক কথা থাকতেই পারে যে এখানে এটা করা যাবে না, ওখানে ওটা করা যাবে না। আর পুজো করে একটা গাছকে তারা প্রথমে এটাকে হাসি তাচ্ছিল্যভাবে নেয়, তারপর ভাবে যে তারা ওই গ্রামটাতেই যাবে এবং সেই গাছটাকেই দেখবে। তো ওখানে সবাই মিলে একটা প্রস্তুতি নেয়, তার মধ্যে কিছু লোক এবং গাইড তাদেরকে বলে যে না, এখানে যাওয়াটা ঠিক হবে না, কারণ এই জায়গাটা আসলেই খারাপ এবং যে বৃক্ষ দেবতা আছে, মানে বৃক্ষ দেবতা বলা হয় ওইখানের একটা পুরনো বট গাছকে, অনেক পুরনো একটা বট গাছ, এই গাছটাকে তারা বৃক্ষ দেবতা হিসাবে মানে। আচ্ছা। এবং ধারণা করা হয় যে এই গাছের যদি কেউ পাতা ছিঁড়ে বা ডাল ভেঙে ফেলে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এরা যেটা চিন্তা করে যে আমরা ওখানেই যাব এবং ওই গাছের একটা পাতা বা ডাল ছিঁড়ে নিয়ে আসবো, আর আমরা এটা প্রমাণ করব যে আসলে এগুলো কিছুই হয় না, এগুলো কুসংস্কার। তারপর তারা অনেক ভেবে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, যেহেতু 7 দিন 10 দিনও থাকা হয় এক একটা ট্যুরে। তো ওনারা 10-12 জন মিলে ওই স্থানে যাওয়া শুরু করে, ওই গ্রামে যায়। যেতে যেতে রাত হয়ে যায়। তো রাতে আবার ওই গাছটার আশেপাশে মানে ছোটোখাটো কিছু পাহাড় আছে, আর ওই পাহাড়ের সাথে আবার আপনার পাহাড় ঘেঁষে আর কি ওই বট গাছটা। তো বট গাছে যেমন হয়, যারা মানে অনেক আদিবাসী এবং যারা বিশ্বাস রাখে যে এই বট গাছেই হচ্ছে বৃক্ষ দেবতা আছেন, তারা ওখানে বিভিন্ন ধরনের সুতো, তারপর রশি, আরো অনেক কিছু বেঁধে রাখে, অনেকে তালা ঝুলিয়ে রাখে, এরকম অনেক কিছু হয় যেগুলো হচ্ছে ওই গাছে ঝুলানো থাকে। কথিত আছে যে কারো যদি মনের ইচ্ছা পূরণ করতে হয় তখন তারা যদি ওই গাছে হচ্ছে সুতো বেঁধে রাখে তাহলে তাদের মনের ইচ্ছাটা পূরণ হবে। অথবা দেখা গেল কারো বাচ্চা হচ্ছে না বা অন্য সমস্যা, তখন তারা ওগুলো মানত করে এবং ওখানে গিয়ে সুতো বেঁধে দেয়। আচ্ছা। তারপর ওখানে তারা যেতে যেতে রাত হয়ে যায়। যেহেতু পাহাড় ঘেঁষেই বট গাছটা ছিল, তারা ভাবে যে আজকে রাত্রে আমরা পাহাড়ে ক্যাম্প করব আর এই গাছটার কাছেই ক্যাম্প করব, যার সারা রাত গাছটার সাথে এমন কিছু করব দেখি গাছ কথা বলে কিনা, বা বৃক্ষ দেবতা থাকলেও তো কোনো না কোনো ঘটনা ঘটবে। তো তার বন্ধুদের, তার ফ্রেন্ডস, আমার ওই বড় ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা ছিল তার মধ্যে একজন বলে যে আমি এই গাছের একটা ডাল ছিঁড়ে নিয়ে যাব। তো ঠিক ওই সময় তারা ওই গাছের কাছে পৌঁছে যখন মোবাইলের টর্চ জ্বালিয়ে গাছটাকে দেখছিল, এমন সময় কোথা থেকে একটা লোক চলে আসে ওখানে, একদম হাড় গিলে, মানে শরীরে কিছু নেই, চোখগুলো কোঠরে ঢোকা,
দেখে মনে হচ্ছিল যে অনেক বয়স্ক কোনো লোক ওই পাহাড়ি অঞ্চলের লোক আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই লোকটা প্রথমে বলে যে তোমরা এখানে কি করছো, তোমরা কি চাও? তো এই ছেলেগুলো বলে যে আমরা এই গাছটাকে দেখতে এসেছি, আমরা শুধু এই গাছটাকে দেখেই চলে যাব। আচ্ছা। কিন্তু ওনারা বলে না যে আমরা এই গাছের পাতা ছিঁড়বো কি ডাল ছিঁড়ে নিয়ে যাব, এগুলো কিছু বলে না। কারণ যেহেতু ওখানকার স্থানীয় যে লোকগুলো আছে তাদের মনে একটা বিশ্বাস, এটা যদি আগেই তারা বলে দেয় যে আমরা এই কাজটা করব, তাহলে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারে তারা। আর হচ্ছে এলাকার লোকজন হয়তোবা তাদেরকে এখানে থাকতেই দিবে না। এই জন্য তারা আর এগুলো বলে না, শুধু বলে যে আমরা গাছের কাছে এসেছি, গাছটাকে আমরা দেখেই চলে যাব, আর আমরা হচ্ছে এই গাছে মানত করতে চাই। অনেকজনের অনেক মনে আশা আছে, এগুলো মানত করব। তো ওই লোকটা আবার তাদেরকে তবুও বলে যে আপনারা মানত করবেন না কি করবেন আমি জানি না, কিন্তু এই গাছ থেকে সাবধানে থাকবেন। আচ্ছা। এই গাছকে আপনারা শহরের মানুষ হয়তো বা কোনো কারণে এটাকে নর্মালি নিতে পারেন, যে হলো এটা তো একটা গাছ, এর বেশি কিছু তো না। কিন্তু এই গাছের যতবারই যারা পাতা ছিঁড়েছে বা ডাল ছিঁড়েছে, তাদের পরিণতি একদম অনেক ভয়ঙ্কর হয়েছে। কাজে আপনারা এই গাছের পাতা কোনোভাবেই ছিঁড়বেন না, গাছও মানে ডালও ভাঙবেন না। আর যদি এটা আপনারা করেন, আপনারা যত দূরেই যান না কেন, এই গাছ আপনাকে আবার এখানেই টেনে আসবে। আচ্ছা। তারপর আমার ওই বড় ভাই, ওনারা প্রথমে একটু ভয় পেয়ে যায়, যেহেতু রাতে একটা লোক এইভাবে বললো, তো বলে ঠিক আছে আমরা এখানে কিছুই করব না। তখন ওই লোকটা আবার এদেরকে বলে আপনারা দেখেন এখানে ক্যাম্প করাটা ভালো হবে না, আপনারা এক কাজ করেন আমার সাথে চলেন, আমাদের এখানে একজন যে থাকে না গ্রামের মুরল, যারা গ্রাম শাসন করে, এইরকম একজনের কথা বলে যে ওনার বাড়িতে আজকে রাতটা আপনারা থাকবেন, তারপর আপনারা ওখান থেকে চলে যাবেন, সমস্যা নেই। তো এরা প্রথমে ভাবে যে ওখানেই ক্যাম্প করবে, এখন যদি আবার চলে যায় রাতে, এখানে দুষ্টুমি করাটা আর হবে না। তখন তারা রাজি হয়ে যায় যে ঠিক আছে আমরা রাতে ওখানেই থাকবো। তো তার সাথে তারা মোরলের বাড়িতে চলে যায়, এবং যাওয়ার আগেই ওই লোকটাকে বলে যে আপনি যান, আমরা আসছি। এই বলে আমার ওই বড় ভাইয়ের একজন বন্ধু করে কি, এই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে ফেলে, মানে একটা ছোট ডাল সহ একটা পাতা ছিঁড়ে ফেলে। আচ্ছা। তো পাতা ছেঁড়ার পর উনি ওই পাতাটা পিছনে লুকিয়ে, শার্টের নিচে করে লুকিয়ে, উনি আবার ওনাদের সাথে রওনা দেয়। আচ্ছা। তো এই ডাল ছেঁড়ার সময় ওই লোকটা কিন্তু দেখেনি যে লোকটা মোরলের বাড়িতে সবাইকে নিয়ে যাচ্ছে। তখন এই লোকটা আবার বলে যে আচ্ছা আপনারা কেউ গাছের ডাল বা পাতা ছিঁড়েননি তো? তখন সবাই বলে না, আমরা এগুলো কেন ছিঁড়বো, আমরা তো ছিঁড়িনি, আমরা তো আপনার সাথে আসলাম। তখন লোকটা বলে যে না, গাছ মনে হচ্ছে কোনোভাবে একটু বিরক্ত হয়েছে, আশেপাশে একটু খেয়াল করে দেখেন যে নিস্তব্ধ হয়ে গেছে, বাতাস নেই, ঝিঝি পোকার শব্দ নেই, পরিবেশটা সম্পূর্ণ নিস্তব্ধ কেন? আচ্ছা আচ্ছা। সবাই বলে যে নিস্তব্ধ হতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার, রাতের ঘটনা। তখন ওই লোক বলে না, এটা একটা অশনি সংকেত। যখন হচ্ছে রাতের মতো একটা নিস্তব্ধ পরিবেশেও স্বাভাবিকভাবে সবকিছু চলার কথা, সেখানে সবকিছু থেমে গেল, তাহলে এটা তো অস্বাভাবিক ব্যাপার, একটা পরিবেশ বিরাজ করছিল। আর এটা তখনই হবে যখন হচ্ছে গাছকে অবমাননা করা হবে, বা এই বৃক্ষ দেবতাকে কখনো কোনোভাবে রাগান্বিত করা হবে, তখনই হচ্ছে এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা। তো তখন ওরা বলে যে না, আমরা এমন কেউ করিনি, সমস্যা হবে না, চলেন যাই। তারপর যখন সবাই ওই মোরলের বাড়িতে চলে যায়, তো মোরলের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে, অনেক আপ্যায়ন করে, যেহেতু শহর থেকে কিছু ছেলে পেলে এসেছে ওনাদের ওখানে। যদিও ট্রাভেল যারা করে বা ট্যুরে যারা যায়, তাদের জন্য ওই গ্রামটা ভিজিট করা সম্পূর্ণ নিষেধ ছিল। এবং এই যে গাইড ছিল, এই গাইড বলেছিল যে ওই গ্রামটাতে যাওয়াটা ঠিক হবে না। তো তাদের সাথে কোনো গাইড আসেনি, তারা এমনিতেই চলে আসে। কিন্তু ওই যে একটা লোক ছিল তাকে যারা গাছের পাতা ছিঁড়তে নিষেধ করলো, সেই লোকটাই শুধু এনার সাথে চলে আসে। তো রাতে খাওয়া দাওয়ার পর যখন তারা ঘুমিয়ে পড়ে, তো রুম ছিল অনেকগুলো মোরলের বাড়িতে, প্রতিটা রুমে মানে প্রতিটা খাটে দুইজন করে ঘুমায় ওরা। তো ঘুমানোর পর যে যাই হোক আজকে তারা কিছু করবে না, তাদের ধারণা
যাওয়ার আগে আগে মানে কালকে সকালে যখন ওনারা রওনা দেবে ওখান থেকে, তখন ওখান থেকে ওই গাছের একটা ডাল ভেঙে সবাইকে বলবে যে দেখো আপনাদের তোমাদের গাছের ডাল আমি ভেঙে ফেলেছি, কিছুই হলো না, এগুলো তো কুসংস্কার। এটা ওরা ভেবে শুয়ে পড়লো যে আমরা কালকে যা করার কালকেই করব, আজকে রাতটা আমরা এখানে ঘুমাই। যেহেতু সবাই এইভাবে পাহারা দিচ্ছে, আর যেহেতু শহর থেকে একটা দূরের গ্রামে গেছে, ওখানে যদি কোনো একটা ঘটনা ঘটে কেউ তাদেরকে উদ্ধার করতেও যেতে পারবে না। তারপর যখন তারা ঘুমিয়ে পড়ে, ঠিক তখন হঠাৎ করে যেই ছেলেটা গাছের ডালটি ভেঙেছিল একটা ছোট, সে খেয়াল করে তার পাটা ধরে, মানে তার পাটা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তো সে ভাবলো যেহেতু অনেক কয়েকজন বন্ধু একসাথে ঘুমাচ্ছে, কেউ হয়তো বা এমনি দুষ্টুমি করে তার পা ধরে টানছে। তখন সে একটু জোরেই বলে, দেখ আমার সাথে দুষ্টুমি করে লাভ নেই, আমি ভয় পাবো না, পাটা ছেড়ে দে। ঠিক তখনই তার পাশের যে বন্ধু ছিল সে বলে, ঘুমাতো, এখন কি হয়েছে, ঘুমা, কেউ তোর পা টানে না। কিন্তু সেই মুহূর্তে একটা হ্যাঁচকা টান দিলে যেমন হবে, ওই মুহূর্তে একটা এমন হ্যাঁচকা টান লাগে, ওই হ্যাঁচকা টানে যে ছেলেটা বলছিল যে কে টানে, ওই কিন্তু ওই গাছের ডাল পাতা এগুলো ছিঁড়ে এনেছিল। ও একটা হ্যাঁচকা টানে খাট থেকে সরাসরি নিচে পড়ে যায়, মানে যেভাবে গাছের ডালটা ছিঁড়েছিল ঠিক সেভাবে ওকে হ্যাঁচকা টান দিয়ে ওকে ফেলে দেয়। এরকম একটা হ্যাঁচকা টানে যখন পড়ে গেল, যাওয়ার পর তার সাথে পাশে থাকা বন্ধু ধরপড় করে উঠলো যেটা কি হলো। তখন সে দেখে যে তার পায়ে একটা গাছের শিকড় পেঁচিয়ে আছে। কিন্তু শিকড়টা কোন দিক থেকে আসলো বা কোথা থেকে এসে তার পায়ে পেঁচে গেল এটা বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে শিকড়টা ছিঁড়ে গেছে কোনোভাবে। যেমন হয়তো বা কেউ যদি ওখানে তার পায়ে শিকড় বেঁধে দেয়, দিয়ে যদি দূর থেকে টান দেয়, তাহলে হ্যাঁচকা টান দিলে ওটা ছিঁড়ে যাবে। কিন্তু একটা লোক বিছানা থেকে সম্পূর্ণ ছিটকে এসে বাহিরে পড়ে গেল, আবার তার পায়ে যে বাঁধা অংশটা ছিল শিকড়ের, এটা বেঁচে আছে। তো ওই বন্ধুটা পাশে সাথে থাকা বন্ধুটা বলে যে ঠিক অন্য যে বন্ধুগুলো ছিল ওরা হয়তো বা পায়ের ভিতরে এভাবে শিকড় বেঁধে ওর সাথে দুষ্টুমি করছে। তখন ও একটু চিল্লাচিল্লি করে, তোরা এটা কেন করলি, ওর তো পায়ে অনেক ব্যথা পেয়েছে, এই যে এত জোরে তোরা টানটা দিলি। তারপর অন্য বন্ধুদের কোনো খবরই নেই, ওরা তো ঘুমাচ্ছে। তো সবাই ভাবছে যে হয়তো বা ও দুষ্টুমি করে চলে গেছে, ওরা দুজন ভাবছে। তো ওরা দুজন আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই যে বন্ধুটা ছিল যে গাছের ডাল ছিঁড়েছে, সে কিন্তু কাউকে বলেনি যে আমি গাছের ডাল ছিঁড়েছি, সে সেটা তার মনেই রেখেছে। ঠিক ওই সময় তার মধ্যে একটা ভয় কাজ করা শুরু করলো যে আমাকে এত জোরে টান দিল কে, আর আমার পায়ে শিকড় বেঁধে আছে কেন। তারপরে হঠাৎ করেই আবার যখন তারা ঘুমিয়ে পড়ে, তার কিছুক্ষণ পর আবারও হঠাৎ করে তার মুখের মধ্যে গলার কাছে একটা কিছু অনুভব করে এবং সে চিৎকার দিয়ে উঠতে চায়, কিন্তু চিৎকার দিতে পারে না। তারপর যখন সে আবার মানে উঠে বিছানা থেকে উঠে পড়ে, তখন দেখে যে তার গলার কাছে মানে কিছু একটা পেঁচিয়ে ছিল। কিন্তু এটা শিকড় ছিল কিনা এটা সে দেখেনি, কিন্তু কিছু একটা পেঁচিয়ে ছিল গলায়। কিন্তু সেখানে যে গলায় যে দাগটা পড়ে যায়, সেই দাগটা দেখে মনে হচ্ছিল যে একটা শিকড় বা কোনো একটা রশি দিয়ে গলাটাকে পেঁচে ধরেছিল। তখন ওই ছেলেটা মানে ওই লোকটা অনেক ভয় পেয়ে যায় এবং তার পাশের যে ছেলে বন্ধুটা আছে তাকে বলে যে আমি এরকম একটা গাছ, ওই গাছের হচ্ছে একটা ডাল ভেঙেছিলাম, তারপর আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। তো ওর বন্ধু ওকে বলে, বলিস কি, তুই এই কাজটা করেছিস, তাহলে তুই আজকে শেষ, তুই তো আজকে মারা যাবি। ও আরো ভয় পেয়ে যায়। তারপর এই বন্ধুটা আবার হেসে ফেলে, বলে যে তোর এত সাহস, আমরা জানতাম একটা গাছের ডাল ভাঙলি আজকে, আর এই জন্য এত ভয় পেয়ে যাচ্ছিস। ওগুলো কিছুই না, এটা একটা কাকতালীয় ব্যাপার, হয়তোবা কোনো বন্ধু তোর সাথে এখানে প্র্যাঙ্ক বা মজা করেছে, এগুলো আসলে কিছুই না, তুই ঘুমা। ঠিক আছে, ডাল ছিঁড়েছিস, ওটা রেখে দে, ডালটা ভাঙা ডালটা, এটা আমরা হচ্ছে কালকে যাওয়ার সময় গ্রামের মানুষকে দেখাবো যে এই যে ডাল। তো বন্ধুর কাছে সান্ত্বনা পেয়ে ওরা আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে রাতে এই যে পাশের যে বন্ধুটা, ওর ঘুম ভেঙে যায়। ও খেয়াল করে যে বন্ধুটা এই ঘটনাগুলো ঘটাচ্ছিল, যে ভয় পাওয়া, সে হচ্ছে একা একা কথা বলছে। সে বলছে, মুখ দিয়ে বলছে আর কি, যে বৃক্ষ দেবতা আমাকে ডাকছে, আমাকে যেতে হবে।
আচ্ছা। তা ওর বন্ধুটা বলে যে বৃক্ষ দেবতা তোকে ডাকছে, মানে কেন ডাকবে, কে ডাকলো? ও বলে না তুই বুঝবি না, এটা ওনার সাথে আমার একটা কানেকশন হয়ে গেছে, এখন ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর না উনি আমাকে ছাড়া থাকতে পারবে, আমাকে যেভাবে হোক যেতে হবে। এটা বলে উঠে বসে। তো ও একটু চিল্লাচিল্লি করে, তখন আশেপাশের যে রুমে বন্ধুরা ছিল ওরাও চলে আসে, এবং আসার পর তারপর হচ্ছে বলে যে কি খবর, সবাই বলে যে এমন হয়েছে। কিন্তু এই বন্ধুটাকে আর কোনোভাবে সেন্সে আনা যাচ্ছে না, ওর চেঞ্জ টোটালি নেই। ও শুধু একটা কথাই বলছে যে আমি এখানে থাকবো না, বৃক্ষ দেবতা আমাকে ডাকছে। তারপর সবাই ওকে অনেক ঝাঁকাঝাঁকি করে, মুখে পানি ছিটা দেয় যে তুই সেন্সে ফিরে আয়, আসলে তোর কি হলো। ঠিক তখনই হচ্ছে ওর সেন্স ফিরে আসে, আর ও হাউমাউ করে কেঁদে ওঠে যে আসলে বৃক্ষ দেবতা আমাকে বাঁচতে দিবে না, কারণ হচ্ছে এরকম ঘটনা ঘটছে। তো সবাই তখন আবার ওই প্রথম বন্ধুর মতো সবাই এটাকে একদম উড়িয়ে দেয় যে আসলে এগুলো কোনো ব্যাপারই না, কোনো ঘটনাই না, এগুলো কিছুই হবে না, বৃক্ষ দেবতা আসলে এগুলো কোনো ব্যাপার না, তোমাকে কিছুই করবে না, সবাই ঠিক আছে, তোমরা যেহেতু ভয় পাচ্ছ আমরা সবাই একসাথেই থেকে রাতটা কাভার করে দিই। তারপরে তারা যখন আবার একসাথে থাকে তখন আর কোনো ঘটনা ঘটে না। কিন্তু এই বন্ধুটাকে সবাই সাহস দেওয়ার পর হঠাৎ করে দরজায় একটা অনেক জোরে শব্দ হয়। দরজায় শব্দ হওয়ার পর সবাই চমকে ওঠে, কি ঠিক ওই লোকটা, যে লোকটা তাদেরকে মোরলের বাড়িতে এনেছিল, এনে বলেছিল যে আপনাদের এখানে থাকা উচিত হবে না, মোরলের বাড়িতে চলুন। ঠিক তারা ওখানে নিয়ে আসে, আসার পর ওই যে লোকটা তাদেরকে এখানে এনেছিল ওই লোকটা দরজা ঠকঠক করছে। ওই লোকটা বলে যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি কেউ গাছের কোনো ডাল ভেঙেছেন? পরে হলো বলে যে না, আমরা তো কোনো গাছের ডাল ভাঙিনি। তখন অস্বীকার করে ওনারা। হ্যাঁ, অস্বীকার করে। তো ওই লোকটা বলে যে না, আমরা আসলে কোনো কিছুই করিনি। তো ওই লোকটা বলে যে আপনারা যদি কিছু না করেন তাহলে বৃক্ষ দেবতা আজকে এত রেগে গেল কেন? বৃক্ষ দেবতা রেগে গেল মানে, তখন বলে যে বৃক্ষ ওই যে গাছটা, বট গাছটা ছিল, এটার কাছে প্রচন্ড বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, মানে উনি কোনোভাবে রাগান্বিত হয়ে গেছেন। এখন আপনারা এখনো সত্যটা বলুন যে আপনারা ওখানে কিছু করেছেন কিনা। তো এরপরেও এরা বলে কি যে না, আমরা ওখানে কিছুই করিনি, আমরা গাছের ডালও ভাঙিনি, মানে এটা সম্পূর্ণ অস্বীকার করে। তারা ভাবে যে এটা হয়তো বা কিছু হবে না, তাদের কাছে বিষয়টা খুবই স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক মনে হচ্ছিল যে এটা একটা কাকতালীয় ব্যাপার, অন্য কোনোভাবে হয়তোবা ওদের বন্ধু অসুস্থ হয়েছে। তারপর যখন ওই লোকটা চলে যায়, যাবার আগে ওই লোকটা শুধু ওদেরকে বলে যে আপনারা যদি সত্যি এমন কিছু করে থাকেন এখনো সময় আছে বলেন, না হলে বৃক্ষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিবে না। এমন সময় যে ছেলেটা গাছটার ওই যে ইটা ভেঙেছিল ডালটা, এই ছেলেটা বলে যে তোমাদের কাছে কারো কাছে বড় টর্চ লাইট হবে? তখন সবাই বলে কেন? বলে আমাকে একবার গাছটার কাছে যেতে হবে। সবাই অবাক হয়ে যায় যে তুই এত রাতে গাছটার কাছে কেন যাবি? তো বলে যে না, আমাকে একবার যেতেই হবে গাছটার কাছে, ওনার সাথে আমার দেখা করতেই হবে, গাছটাকে একবার না দেখলে আমার হবে না। তখন ওই যে লোকটা এসেছিল, এই লোকটা যেতে ধরেও আবার থেমে যায়, বলে যে ঠিক আছে, গাছটা কি খুব দেখার ইচ্ছা হচ্ছে? সেটা বলে হ্যাঁ, আমার গাছটা খুব দেখার ইচ্ছা হচ্ছে। তখন লোকটা বলে যে এই নাও, আমার কাছে টর্চ লাইট আছে, চলো গাছটাকে দেখতে যাই। তো ওর বন্ধুরা অনেক অবাক হয়ে যায়, বলে এত রাতে গাছ কেন দেখতে যাওয়া লাগবে? তখন ওই লোকটা একটু হেসে দেয়, বলে যে সমস্যা নাই, আপনাদের বন্ধুর সাথে গাছের সাথে একটা কানেকশন হয়ে গেছে, দেখা করে আসলেই হবে। লোকটা একটা রহস্যময় হাসি দিয়ে বলে। তারপর ওই রাতেই সবাই একসাথে যায় আবার ওই গাছের ওখানে। তো এই বন্ধুটা আবার, গাছটা একটু দূরে আছে এখনো, তখনই বলে যে তোমরা এখানে থাকো, আমি একা গাছের কাছে যেতে চাই। আচ্ছা, সবাইকে রেখে একা যেতে চাই? হ্যাঁ, সবাইকে রেখে একা যেতে চায়। গিয়ে ওখানে গাছের কাছে গিয়ে সে একাই দাঁড়িয়ে পড়ে, এবং সবাই দূর থেকে দেখে যে গাছের একটা ডাল তার খুব কাছাকাছি চলে এসেছে ওই বন্ধুটার। আচ্ছা, গাছের কাছে যাওয়ার পর ওই গাছের একটা ডাল অনেক কাছাকাছি তার কাছে চলে এসেছে। তা ওর বন্ধুটা মনে হয় যে ওই গাছকে কিছু একটা বলল, এরকম মনে হলো। তারপর গাছের ডালটা আবার আগের জায়গায় চলে গেল। তো
তো যেহেতু এরা শহরের ছেলে, এরা ভাবলো যে হয়তোবা বাতাসে কোনোভাবে গাছের ডালটা কাছে এসেছিল। তো ওরা এখন ওই লোকটা আবার গাছের কাছ থেকে চলে আসলো। তারপর যে লোকটা ওই যে ওনাদেরকে আবার এখানে নিয়ে আসলো, ওখানকার স্থানীয় লোকটা, উনি একটু হেসে দিয়ে বলল যে কি গাছের সাথে সবকিছু কি ফাইনাল হয়ে গেল, কথা হয়ে গেল, মানে রহস্যময় একটা কথা। হ্যাঁ। তখন এই বন্ধুটা আবার কি করলো, যে ছেলেটা কথা বললো, ও বলে হ্যাঁ গাছের সাথে সব কথা বলা হয়ে গেছে। তখন এরা হচ্ছে আবার তখন ওই লোকটাকে সবাইকে বলে চলো চলো, আর কোনো সমস্যা হবে না, চলো। আচ্ছা। ওই লোকটাকে অনেক উৎফুল্ল দেখা যাচ্ছিল। তো ওরা ওখান থেকে চলে আসে, কিন্তু এবার এর মনটা, এই যে গাছের সাথে কিছু একটা বললো, তারপর থেকে এর মনটা অনেক ফ্রেশ, সবার সাথে ভালোভাবে কথা বলছে, এবং তারা আবারও চলে আসলো। কিন্তু এই বন্ধুগুলোর মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্ক প্লাস অজানা একটা প্রশ্ন থেকে গেল, যে ও কি কেন ওখানে বললো, আর এই লোকটাই বা কেন ওদেরকে বললো যে সব ফয়সালা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তারপর ওখানে আসার পর ওরা বাড়িতে ফিরে আসার পর তখন অনেক গভীর রাত, তো সবাই চুপ করে আছে। কিন্তু এই যে বন্ধুটা যেটা গাছের ডাল ভেঙেছিল, ও একা একাই ওদেরকে হাসানোর চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু কেউ যখন কোনো কথা বলছে না, তখন এই বন্ধুটা বলে যে তোরা আমার সাথে কথা বলবি না কেন, আজকেই তো শেষ, আজকে আনন্দ করি, আজকের পর আর আনন্দ করা হবে না। তো তখন সবাই অবাক হয়ে যায় যে আজকের পর আনন্দ করা হবে না মানে। তখন ছেলেটা বলে যে আজকের পর তো আর আমরা আনন্দ করতে পারবো না, কারণ গাছেই জীবন, গাছেই সব, আমাদেরকে সবাইকে গাছের সাথে মিশে যেতে হবে। আচ্ছা। তো সবাই অদ্ভুত কথা শুনে বলে কি এসব বলছিস, গাছের সাথে আমরা কেন মিশে যাব, আবার গাছের সাথে কি হয়েছে, তোর মাথা ঠিক আছে তো, তুই মনে হয় বেশি ভয় পাচ্ছিস, তুই একটু রেস্ট নে, ঘুমা। কিন্তু সে কোনোভাবে ঘুমাতে যাচ্ছে না, সে একটু পরপরই শুধু বলছে যে গাছের সাথে মিশে যেতে হবে, গাছ আমাকে ডাকছে। তো সবাই ওকে অনেক চেষ্টা করে ওখানে বসিয়ে রাখার জন্য, শুয়ে রাখার জন্য, কিন্তু ওর একটাই কথা, শুধু গাছ গাছ গাছ, গাছের বাইরেও আর কোনো কথাই বলছে না। তো সবাই সেদিন ওকে অনেক বোঝাতে থাকে, রাতে বোঝাতে সবাই যখন দেখে যে ও একটু নিস্তেজ হয়ে আসলো, শান্ত হলো, তখন ওকে ঘুম পাড়িয়ে দেয়। তো ও ঘুমিয়ে যায়। তখন ওর বন্ধুরা ভাবে যে এখন হয়তোবা বিপদ কেটে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, এখন ওরাও ঘুমিয়ে পড়ে। তো সকালে যখন ঘুম ভাঙে, সবাই দেখে যে ওখানে তাদের বন্ধু নেই। আচ্ছা। তাদের বন্ধু নেই, এবং ওই যে স্থানীয় লোকটা যে মোরলের বাড়িতে তাদেরকে নিয়ে এসেছিল, সে খাবার নিয়ে এসেছে সবার জন্য সকালের, কিন্তু একটা খাবার কম, ওই লোকটার জন্য খাবার আনেনি, মানে ওই ছেলেটার জন্য। হ্যাঁ। তখন সবাইকে খাবার দিল এবং ওই লোকটাকে বললো যে ও কই, তো বললো ও তো নাই, ও তো গাছের সাথে কালকে কথা বলতে গেছে, আপনারা জান নাই, এই জন্য ওর খাবার আনিনি, ও ওখানেই খাবে, ও ওখানেই ভালো থাকবে। তো সবার কাছে এটা একটু রহস্যময় কথা লাগে যে ওখানেই থাকবে মানে ওই সময় কিন্তু কারো মুখ দিয়ে আর খাবার ঢুকবে না। ওরা একদম আতঙ্কিত হয়ে যায় এবং সবাই একসাথে গাছের দিকে দৌড়ায় যে ওখানে কিছু হলো কিনা, এবং ওখানে ওরা গিয়ে যেটা দেখতে পায় যে একদম গাছের উঁচুতে, বট গাছের উঁচুতে, এই যে বট গাছের যে শিকড়, তারপর লতাগুলো হয় যে ঝুলে থাকে যেগুলো, এগুলো আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে রেখেছে ওদের বন্ধুকে, এবং এমন ভাবে পেঁচিয়ে রেখেছে যে ওখান থেকে হয় ওই গাছের ডালপালাগুলো কাটতে হবে, আর না হলে ওদের বন্ধুকে কেটে বের করতে হবে। এইরকম একটা অবস্থায় পেঁচিয়ে রেখেছে, একদম মর্মান্তিক ভাবে আর কি মেরে ফেলেছে ওকে, এই একটা অবস্থা। এরকম মর্মান্তিক দৃশ্য দেখে ওরাও তো অনেক ভয় পেয়ে যায়, ওর বন্ধু কখন এখানে আসলো, কিভাবে হলো। যদিও ধারণা করা হয় যে হয়তোবা ওকে ওই মোরলের লোকজনেরা বা ওই ডাল ভেঙেছে এই জন্য কেউ মেরে ফেলেছে, কিন্তু ওভাবে ডাল দিয়ে পেঁচিয়ে আসলে কাউকে মেরে ফেলা সম্ভব না। তো তারপর সবাই ওখানে বলে যে তোমরা এখান থেকে গিয়ে থানা পুলিশ কিছুই করতে পারবে না, যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে এই গ্রামে ভিজিট করা নিষেধ, বাহিরের কেউ এই গ্রামে ভিজিট করতে আসতে পারবে না। তো তোমরা তবুও এসেছো, কিন্তু আমরা যারাই আসে তাদেরকে আপ্যায়ন করি, এবং আসার পর তোমাদেরকে অনেক নিষেধ করার পরও ওই গাছের তোমরা ডাল ভেঙেছো, সেহেতু তোমাদেরকে একটা শাস্তি পেতেই হতো, এটাই তোমাদের শাস্তি। আচ্ছা। তখন ওরা ব্যাপারটা জানতে চায় যে এই ঘটনাটা কেন হলো, বা বৃক্ষ দেবতাই কে, এই ঘটনাটা কিভাবে ঘটে আমাদেরকে জানান। তখন ওই জায়গার যে লোকেরা ছিল তারা বলে যে বহু বছর আগে এখানে একজন
সাধু টাইপের লোক এই গাছের নিচে বসে ধ্যান করছিল। তো ওই ধ্যান করা অবস্থায় তখনকার সময় মানুষ বন, তারপর জঙ্গলের বিভিন্ন বন জঙ্গলের গাছ কাটতো, এগুলো কেটেই হচ্ছে জীবনযাপন করত, কাঠ বিক্রি করত। তো এইরকম ওই বট গাছটা সেই সময় কিন্তু এতটা মোটা ছিল না, যেহেতু এগুলো 100 বছর আগের ঘটনা। ওই সময়ের ঘটনায় মানে ওই গাছটা তখন ছোট ছিল, ওই গাছের নিচে বসে হচ্ছে ওই সাধু বা সন্ন্যাসী ধ্যান করছিল। ওই সময় এসে এই কাঠুরিয়া কি করে, এই গাছটা কাটা শুরু করে। একজন কাঠুরিয়া এসে গাছটা কাটা শুরু করে। এই গাছ কাটার শব্দে ওই যে সন্ন্যাসী ছিল ওনার ধ্যান ভেঙে যায় এবং উনি বিরক্ত হন যে কে গাছ কাটছে। তখন তিনি ধ্যান ভেঙে চোখ খুলে তাকান এবং যখন দেখে যে ওই লোকটা গাছ কাটছে, ওনাকে প্রথমে সাবধান করে যে এই গাছটা কেটো না, এই গাছটা কাটলে তোমার সমস্যা হবে। তুমি দেখছো এখানে আমি ধ্যান করছি, একটা তপস্যা করছি, এটা ডিস্টার্ব করা তোমার ঠিক হয়নি। তো ওই লোকটা তো হচ্ছে একজন নিম্ন শ্রেণীর লোক, কাঠুরে, কাঠ কেটে খায়, ওনার সম্বন্ধে এই বিষয়গুলোতে এতটা জানার কথা না। তো উনি বলে যে ধ্যান করবে একটু সাইটে গিয়ে করো, এখানে করার দরকার কি, এইভাবে একটা ধমক দিয়ে বলে। তখন ওই যে সন্ন্যাসী বা সাধু ছিল উনি অনেক রেগে যায় এবং রেগে গিয়ে বলে যে আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই গাছই তোকে শেষ করে ফেলবে। আচ্ছা। আর এই গাছ হচ্ছে যতদিন থাকবে পৃথিবীতে ততদিন এই গাছের ডাল যদি কেউ হিংসাপরায়ণ বা নিজের স্বার্থের জন্য কোনো কারণে ভাঙে বা কেটে ফেলে, তাহলে পরে এই গাছ ঠিক এইভাবেই সবাইকে মেরে ফেলবে। ওই কথা বলে। তো বলার পর ওই লোকটার মৃত্যু এইভাবে হয়, গাছের ডাল পিছিয়ে, মানে ওই লোকটার প্রথম মৃত্যুটা হয়। তো যেহেতু কাঠুরিয়ারা অনেক একটা গ্রুপ থাকে, একটা গ্রামের অনেক লোক কাঠুরিয়া থাকে, তো ওই লোকেরা আবার কি করে মনে করে ঠিক এই সন্ন্যাসী বা সাধু এই লোকটাকে মেরে ফেলেছে, কারণ যেহেতু ওনার গাছের নিচে ধ্যান করছিল বলে ডিস্টার্ব হয়েছে। তো এইগুলো অভিশাপ কিছু না, ওই লোকেরা আবার কি করে এই লোকটাকে ধরে মেরে ফেলে, মানে এই সন্ন্যাসীকে। এই সন্ন্যাসী মরার আগে এরকম একটা কথা বলে যায় যে এই গাছ আসলে কাউকেই বাঁচতে দিবে না, তোদের কাউকেই রাখবে না। তারপর থেকে ওই গ্রামের প্রায় যত লোক ছিল প্রায় সবাইকেই ওই গাছ ধ্বংস করে দিয়েছে। এবং তারপর থেকে এখনো যারা এই গাছের সাথে কিছু করে তাদের শেষ পরিণতিটা এইরকমই হয়। তো এই ছিল রাতুল ভাই আমার শোনা ঘটনাটা আমার ওই ট্রাভেলার বড় ভাইয়ের মুখে। আচ্ছা পাপ্পু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে ভূতবেলা একাই মাতিয়ে রেখেছেন, বেশ চমৎকার কিছু ঘটনা আমাদেরকে শোনালেন এবং শেষের ঘটনাটি আমি স্পিচলেস। এরকম ঘটনাও মানুষের জীবনে ঘটে। তো যাই হোক, এই কথা দিয়ে আসলে আজকে ভূতবেলা থেকে বিদায় নিতে চাই। যারা যেখান থেকে আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন তাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো আমি জানাতে চাই এরকম ঘটনা যদি আপনার জীবনেও ঘটে গিয়ে থাকে, আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। আমাদের স্টুডিওতে আসতে হলে আপনি ফেসবুক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আপনি ভূতবেলায় আসতে চান, অথবা আপনি আমাদেরকে একটি নম্বরে ফোন করতে পারেন 01713484465। এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটি বিষয়, সেটা হলো আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তাহলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarapela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো এক সপ্তাহ পর আপনাদের মাঝে ফিরে আসি এবং আপনাদের ভালোবাসার টানেই ফিরে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়েই ফিরে আসতে চাই আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9:05 ভূতবেলা নিয়ে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।